দেখো প্রপোর্শনের থিওরি আমরা এর আগের দিন করেছি। আজকে আমরা কি করব, প্রপোর্শনের সেই থিওরি অনুযায়ী কিছু অঙ্ক, ঠিক আছে। ওকে, আমাদের পিপিটি রেডি আছে। এখানে দেখো এরকম জায়গায় আমাদের অঙ্ক চলে আসবে, ওই জন্য আমি এই সাইডটা একটু জায়গা রেখেছি। এখানে আমার দাঁড়ানোর জায়গা, তোমরা ক্যালকুলেশন বা যা বোর্ড ওয়ার্ক এই বোর্ডে দেখতে পাবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, কারণ দেখো তোমরা যখন অঙ্কটা দেখবে তোমরা এইখানে দেখতে পাচ্ছ, আমাকে দেখতে গেলে সামনে দেখতে হবে, কারণ আমি এডিট করে এটা পরে এখানে রাখবো। আমার মনিটরের মধ্যে কোশ্চেন আছে, সেই কোশ্চেন আমি এখানে সেট করব, সেই কোশ্চেন ওখানেও সেট আছে, ওই কোশ্চেন আমি দেখব, তোমরা এখানে অ্যান্সার দেখবে, ঠিক আছে। আর তোমরা এখানেই কোশ্চেন দেখতে পাবে, আমি দেখতে পাবো সামনে। মনে থাকবে ব্যাপারটা? দেখো যা কোশ্চেন করা হয়েছিল, ফার্স্ট অঙ্ক 5:a সমানুপাতিক চিহ্ন 20:28, এই অঙ্ক করা হয়েছিল। এই অঙ্কের একটা সমাধান বেরিয়েছিল। এই সমাধানটা বের করানোর জন্য আমরা কি ব্যবহার করেছিলাম দেখো দেখি, ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার বলতে 5, 20, 28 এইরকম সংখ্যা দেওয়া হয়েছিল, 3টে দেওয়া থাকবে, একটি বের করতে হবে। এটি আমাদের নিয়ম, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে 2টি দেওয়া থাকবে, একটি বের করতে হবে, সেইটা আমরা ক্রমিক সমানুপাতি অনুযায়ী করব। সেটা আমি চেক করছি, যদি থিওরিটা না থাকে তাহলে আমি থিওরিটা এখানে অ্যাড করে দেবো। ক্রমিক সমানুপাতির থিওরি, ক্রমিক সমানুপাতি ব্যাপারটা একটু বলে দিই। দেখো যখন এ, বি এবং সি এই 3টে সমানুপাতিতে থাকে, তার মানে কি হবে, a:b সমানুপাতিক চিহ্ন b:c। মানে ধরো 2, 3 এবং 7 এই 3টি যদি সমানুপাতিতে থাকে, 2:3 সমানুপাতিক চিহ্ন 3:7, এই এক্স ধরি 2x, 3y, 3x, 7x, xy জেডও করা যায়, y 7z, মানে 2x:3y সমানুপাতিক চিহ্ন 3y 7z। মিডিল টার্ম আমরা এর আগে যে সমানুপাত দেখেছিলাম সেখানে কি হয়েছিল, মিডিল টার্ম আলাদা ছিল। ধরো 2:4 সমানুপাতিক চিহ্ন দিয়েছি, ও পাশে কী ছিল 8:16, এটা হচ্ছে 1/2, হ্যাঁ 1/2। তাহলে এইভাবে দেখো ছিল। এখানে মিডিল টার্ম কী ছিল 4, 8। মিডিল টার্ম আমি যদি একই রাখি 2:4 সমানুপাতিক চিহ্ন 4:, সামথিং, এখানে একটা চিহ্ন, এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাটা আমাদেরকে বের করতে হয়, অথবা এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে সেটা বের করতে হয়, অথবা এখানে দেওয়া থাকবে বের করতে হয়। এই হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি বের করার সময় আমরা দেখব কোশ্চেনে দেওয়া থাকবে 3টি থাকবে, 2টি দেওয়া থাকবে, একটি বের করতে হবে। মেন ব্যাপার এইটা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে। আর সিম্পলের ক্ষেত্রে, সাধারণ সমানুপাতের ক্ষেত্রে কেমন করতে হয়, 3টি দেওয়া থাকে, একটি বের করতে হয়, ঠিক আছে। ক্রমিকের ক্ষেত্রে মাঝের 2টি সেম, তার জন্য 3টি দেওয়া থাকে। ক্রমিক সমানুপাতি বের করতে গেলে আমরা দেখেছি কি থার্ড প্রপোর্শন আর মিন প্রপোর্শন বের করা যায়। আর যদি আমরা এখানে দেখি, এখানে আমরা কি সমানুপাত বের করতে পারবো, ফার্স্ট প্রপোর্শন বের করতে পারবো, ফোর্থ প্রপোর্শন বের করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক আইডিয়া, এই সমস্ত আইডিয়া যে কোনো জায়গায় তোমরা পাবে। এরপর আমরা অঙ্কে চলেছি। দেখো ইন্টিজার সংখ্যা দিয়ে আমরা করেছি, এর সাথে কি কি থাকবে, অ্যালজেব্রিক ইকুয়েশনও কিছু থাকতে পারে, XY Z দিয়ে যা হোক, ABCD এরকমও থাকতে পারে, x², y², z², এটা থাকতে পারে। তাছাড়া আর কি থাকতে পারে, পরীক্ষক আমাদের এইরকমভাবে তারা চেক করে যে আমাদের ব্রেনে কতটা কি আছে, এইভাবে চেক করে। তুমি শিখে যাবে এটা, সবাই শেখাবে এটা, বাট পরীক্ষক জিজ্ঞাসা করবে কি, √2:√3 সমানুপাতিক চিহ্ন x:√6। নাও হয়ে গেল, কাজ শেষ। মানে তুমি ধরো তার হোয়াটসঅ্যাপ, তার ফেসবুক, তার ইনস্টা, তার যা কিছু আছে সমস্ত কিছুর আইডি পাসওয়ার্ড সব তোমার কাছে আছে, বাট সে তো এরপরে সে কি করছে, সে সমস্ত কিছুর অ্যাক্সেস দিয়ে পেটিএম, ফোনপে এই সমস্ত জায়গায় চ্যাটিংয়ে ব্যস্ত।
ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক এই রকমভাবে আমাদের সাথে ঘটে। আর অঙ্ক সবসময় সমস্যা হয়, দেখো আমাদেরকে কি শেখানো হয়, এ প্লাস বি এইখানে স্কোয়ার দিয়ে একটা জিনিস শিখিয়ে দেবে। এরপর যখন এর জায়গায় √3+1 আর বি এর জায়গায় √3+2 বস করে দেবো, খেল খতম, এখানেই শেষ। কার এ আর বি এইভাবে থাকে। আর আমাদেরকে প্র্যাকটিস করার সময় ধরো এ এর জায়গায় 1 ধরবে, বি এর জায়গায় 2 ধরবে, 2 ধরে এরকম ইন্টিজারে করে দেবে। যখন আমার সংখ্যা এরকম চলে আসে রুট, বা তার সাথে সাথে আরও আসতে পারে 3.75 আসতে পারে, 8.39 আসতে পারে, যখন দশমিক সংখ্যা আসবে, ডেসিমেল সংখ্যা, সেই টাইমে আমাদের একটা প্রবলেম ঘটে। সেই প্রবলেমগুলো আস্তে আস্তে আমাদের এই প্রবলেমের মধ্যে অনেকটা সলভ করব, আশা করছি এখানে সলভ হয়ে যাবে। তাছাড়াও আমাদের অনেক ব্যবস্থা আছে এই সমস্ত প্রবলেমগুলো সলভ করার, ঠিক আছে? দেখো, সব থেকে অঙ্কে যেগুলি ব্যবহার হয় সেগুলির মধ্যে এগুলো হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। এর সাথে সাথে স্কোয়ার আছে, কিউব আছে, আরও অনেক কিছু আছে। ঠিক আছে, দেখো অঙ্কটা কি দেওয়া আছে, 3/4:2, 1/2 সমানুপাতিক চিহ্ন 27 y সামথিং, এখানে কিছু একটা আছে, মানে কি এখানে ফাঁকা ঘর আছে, এই শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো বলতে একটা কথা মনে পড়লো, কথাটা হচ্ছে শূন্যের শূন্যতাতেই শূন্যস্থান শূন্য, এরকম একটা কথা আমি কোথাও একটা দেখেছি। এই কথাটা কোথায় দেখেছি আমার মনে পড়ছে না, কিন্তু এখানে এই শূন্যস্থান পূরণ করো বলতে আমার এইটা মনে পড়লো যে শূন্যের শূন্যতাতেই শূন্যস্থান শূন্য। বেশ ভালো ডায়লগ। 3/4:1/2 সমানুপাতিক চিহ্ন 27 y একটা শূন্যস্থান। শূন্যস্থানটা শূন্য আছে, এই শূন্যস্থান শূন্য যদি আমাদেরকে না রাখতে হয়, কিছু বোস করাতে হয়, তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে ক্যালকুলেশন করতে হবে। সেটা দিয়ে যদি ক্যালকুলেশন করা সম্ভব হয়, তাহলে আমাদের শূন্যস্থান কি কোনো দিন শূন্য থাকবে না? সেটা চলো দেখা যাক এটা কি বলা হচ্ছে। দেখো, কোনো সংখ্যা যদি 3/4, 1/2 এইভাবে লেখা হয়, এই সংখ্যাগুলি কি সংখ্যা? এই সংখ্যাগুলি হচ্ছে আমাদের ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা। তোমরা কি জানো প্রত্যেকটা সংখ্যাই ভগ্নাংশ সংখ্যা হিসেবে থাকে? কেমন? ধরো 1, 2, 3, 4, 5, 10, 20, 21 প্রত্যেকটা সংখ্যাকে আমি ফ্র্যাকশন হিসেবে লিখতে পারি বা ভগ্নাংশ হিসেবে লিখতে পারি। কেমনভাবে লিখবো দেখো, 1 সবার নিচে 1 থাকে, সবার নিচে, সকলের নিচে 1 ডিভাইডেড বাই 1। যত সংখ্যা আছে সমস্ত সংখ্যা ডিভাইডেড বাই 1 আমরা লিখতে পারি। তার কারণ কি? এর মানে দেখো 20 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে আমি 20কে ভাগ করে যে অ্যান্সারটা পাবো সেইটা হবে। আর 20 ডিভাইডেড বাই 1 এর মানে কি? 20কে 1 দিয়ে ভাগ করব, যেই সংখ্যাটা পাবো 20কে ধরো 1 দিয়ে ভাগ করো, আমার যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই আমার অ্যান্সার। 20কে যদি আমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করি চেঞ্জ হবে, বাট সেই সংখ্যাটাকে যদি 1 দিয়ে ভাগ করি একই সংখ্যা আসবে, তাই তো? ওই জন্য কোনো যে আমরা এতদিন যা পড়েছি, যত কিছু সংখ্যা পড়েছি, যত অঙ্ক করেছি, সমস্ত কিছু দেখো 2, 3, 4, ধরো কেউ লিখেছে 40.39, এটা লেখার মানেও তুমি এর নিচে 1 লিখতে পারো। √2 এর অর্থ √2 ডিভাইডেড বাই 1, যে কোনো সংখ্যা লেখো তুমি ডিভাইডেড বাই 1 সেটা লিখতে পারো। এইটাই আমাদেরকে কাজে লাগবে সমানে। এরপর আমাদের কি সমানের বৈশিষ্ট্য জানা দরকার। সমানের বৈশিষ্ট্য আমরা রেশিওর ক্লাসে করেছি, তবুও আমরা একটু হালকা করে জানবো যেটা আমাদের দরকার। দেখো, যদি সমান থাকে, আমি প্রপোর্শন ক্লাসে ফার্স্টে বলে দিয়েছি এটা কি চিহ্ন? সমানুপাতিক চিহ্ন। এটাই ব্যবহার করা হয়, এটা, ঠিক আছে? এই যে সমান চিহ্নটা, ইকুয়াল চিহ্ন যেটা, এই ইকুয়াল চিহ্নের দুদিকে ধরো এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, সেম কেস এখানেও আছে। ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। ইকুয়াল বা সমান
এর বৈশিষ্ট্য হচ্ছে কোনাগনি গুণ, গুণের বৈশিষ্ট্য বলছি। সমানের গুণের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি করবে? কোনাকুনি গুণ। আর এটার সাথে এটা ভাগ, এটার সাথে এটা ভাগ। যেমন ধরো এটা লেখা যায়, এটাকে কোনাকুনি গুণ করে লিখতে হলে AY = BX লেখা যায়। কোনাকুনি গুণ ভালো করে মনে রাখো। ভাগ করে যদি লেখা যায় A/X = B/Y। এই তো, এটাকেই আমি এইভাবে লিখেছি। দুটিই লেখা সম্ভব, ঠিক আছে? এটি সমানের বৈশিষ্ট্য। সমানের বৈশিষ্ট্য আমাদের এই অঙ্কে অনেক কাজে লাগবে। এটা মনে আছে তো? যে কোনো সংখ্যা তার নিচে আমি 1 লিখতে পারি। এখানে দেখো 3/4 = 1/2। বড় করে একটা লাইন টানো। ইস্টু মানে কি? ধরো 2:3, এটা লেখা যায় 2/3। এইভাবে লেখা সম্ভব কি না? এটা লেখা সম্ভব, কারণ এটাই আমাদের অঙ্কের নিয়ম। রেশিও বা অনুপাত এইভাবে লেখা সম্ভব। সেম কেস এইখানে ঘটে কেমন দেখো, একটা লাইন দিলাম ওপরে, দেখো ফার্স্টের যেটা এটা এখানে লিখবো, সেকেন্ড যেটা আছে সেটা নিচে। ফার্স্টে কি আছে? 3/4, সেকেন্ড কি আছে? 1/2 = সমানুপাত চিহ্ন = এখানে দেখো আছে কত? 27y / এখানে কিছু নেই মানে ধরো A ধরে নিচ্ছি। ধরি এই শূন্যস্থানটার মান A এর মান আমাকে জিজ্ঞাসা করেছে, কিছু একটা তো লিখতে হবে না, নাহলে তুমি কি ঘরে কে গুণ করবে? সেই রকম আমি কি বলেছি, কোনো একটা সংখ্যা লেখো, তার নিচে 1 সব সময় লেখা যাবে। দেখো 27y এটা লিখেছো মানে এর নিচে 1 আমি লিখতে পারি। 27y / 1 এই সংখ্যাটা আমি সবসময় লিখতে পারবো, কারণ এর মান আর এর মান সেম। এর ক্ষেত্রে আমি A / 1 লিখতে পারি। এর মান যা বেরোবে A / 1 এর মান তাই বেরোবে। মানে কোনো সংখ্যাকে যদি ধরো তুমি 10কে 1 দিয়ে ভাগ করছো, সেক্ষেত্রে কি হয়? আমাদের 10ই অ্যান্সার থাকে না? এরপর আরেকটা দেখো, কোনাকুনি গুণের নিয়ম দেখালাম। এইভাবে যদি থাকে তখন হচ্ছে ফার্স্ট ইন্টু লাস্ট / সেকেন্ড ইন্টু থার্ড। ফার্স্ট ইন্টু লাস্ট / সেকেন্ড ইন্টু থার্ড। এটা ভালোভাবে লেখে রেখো, সারা জীবন লাগবে। যে কোনো জায়গায় আমার এটা প্রয়োজন। ফার্স্ট ইন্টু লাস্ট / সেকেন্ড ইন্টু থার্ড। ওকে, কি লেখা আছে? ফার্স্ট ইন্টু লাস্ট। দেখো এটার ফার্স্ট টার্ম কত? 3, এটার সাথে লাস্টের গুণ। ফার্স্ট ইন্টু লাস্ট 3 × 2 / সেকেন্ড ইন্টু থার্ড। সেকেন্ড আছে 4, থার্ড আছে 1 সমান। এর ক্ষেত্রে ফার্স্ট ইন্টু লাস্ট 27y × 1 / সেকেন্ড ইন্টু থার্ড। সেকেন্ড কত আছে? 1 × a। বেসিক ব্যাপার। এটা যদি কোনো বাচ্চা ছেলে, কোনো বড় বয়স্ক যেই হোক, যদি কারো বুঝতে অসুবিধা থাকে বলো। আশা করি বোঝার অসুবিধা সেরকম কিছু নাই, কারণ খুব ভেঙে বলা হয়েছে। এখানে কি করা যায়? এখানে আমি এরপর ক্যালকুলেশন করে বের করব a এর মান। 3 × 2 / 4। ওপর নিচে ভাগ করা হচ্ছে, 2 দিয়ে কাটবো, 2কে 4কে 2 দিয়ে। ওকে, দেখো যদি ভাজিত চিহ্ন থাকে, ওপরে 4 থাকে, নিচে 2 থাকে, ভাগ করা যায় 2 × 4। সেম কেস যদি ধরো ওপরে 4 আছে, নিচে 6 আছে, 2 দিয়ে ওপরকেও কাটা যাবে, 2 দিয়ে নিচেকেও কাটা যাবে। ঠিক আছে, তখন এইটা হবে আমার অ্যান্সার। 2/3 হবে অ্যান্সার। এই জিনিসগুলো মাথায় আছে তো? আমরা আস্তে আস্তে সমস্ত কিছু রিমেম্বার করে চলে যাব, রিকল করব। যা সমস্ত কিছু ঘটনা আমরা ছোটবেলা থেকে শিখেছি, সেই সমস্ত কিছু ঘটনাই আমরা আবার আস্তে আস্তে রিভিশন করে যাব। দেখো কি হয়েছে, 3/2 = এখানে কত আছে? 27y / a। আমি আরেকটা কথা বলেছি মনে আছে? a / b = x / y হলে এটা ভাগ হবে, এটা
ভাগ হবে। এটা যদি 27কে ভাগ করো 3 দিয়ে, এটা কত ভাগ হচ্ছে। যদি আমি 3 দিয়ে কাটি 9 27, তাহলে এর মান কোনাকুনি এর পরে গুণ চালিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এর মান কত হবে 18y। বেসিক অ্যান্সার, একদম সিম্পলভাবে, জটিলতার কিছু আছে এখানে? 18y কীভাবে বেরোলো? এটা আমাদের ভাগ করা সম্ভব আর কোনাকুনি গুণ করা সম্ভব। গুণিত চিহ্নটা দেখো না, গুণিত চিহ্নটাই তো এইভাবে তৈরি করা হয়েছে না, এটা গুণিত চিহ্নটা এইভাবে তৈরি করা হয়েছে, দেখে আমি বুঝতে পারবো দেখো যখন a/b ইকুয়াল টু x/y থাকবে, এখানে গুণিত চিহ্ন আঁকো, যে যার সাথে যার অ্যাটাচমেন্ট হচ্ছে সেখানে গুণ করো। কোনাকুনি গুণের এটাই নিয়ম। a ইকুয়াল টু 18y। এই অঙ্কে কোনো প্রবলেম আছে? এটা হলো আমাদের বেসিক। এরপরে দেখো হাই স্পিড অঙ্ক হবে, হাই স্পিডে। দেখো নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলেছে, x/7.5 সমান 7/17.5। এইখানে আমাদেরকে আবার দশমিক সংখ্যায় ঢুকে দিয়েছে। তাহলে কত দিয়েছে, x/7.5 ইকুয়াল টু 7/17.5, এর সাথে হচ্ছে এর ভাগ, আর এর সাথে এর ভাগ, এর সাথে আবার এর ভাগ হতে পারে কি হচ্ছে দেখা যাচ্ছে তো, 7/17.5 এটাই বলা হয়েছে। আমি ভুল করে লম্বা টেনে দিয়েছি, x/17.5 পর্যন্ত ভাগ দিয়ে দিয়েছি, এরকম নয়। এর সাথে যদি এর ভাগ হয় 7, তাহলে x/17.5 লেখা যায়, বা এর সাথে এর ভাগ হচ্ছে x/7.5 লেখা যায়। দুটি ভাগে আছে, ডাইরেক্ট আমি এইদিকে 7/7.5 করবো গুণ /17.5। 7.5 সাথে 17.5 ভাগে আছে, তাই তো, আর 7-এর সাথেও দেখো 17.5 ভাগে আছে, তাহলে 7 × 7.5 এই দুটোর ভাগে 17.5, এক্স সমান এটা। এরপর আমাদের আছে ক্যালকুলেশন। এখানে ক্যালকুলেশনটা খুব জটিল নয়, খুব সোজা, বাট এরকম অনেক জায়গায় আছে যেখানে ক্যালকুলেশনটা আমাদের জটিল মনে হয়। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটা যাবে। ক্যালকুলেশন করার সময় এটা আরেকবার লিখি, 7 × 75 ডিভাইডেড বাই 175, এটা লেখা যায়। দেখো 175 এইভাবে লেখা যায়। কারণ কি, কারণটা কি, দশমিকটা কোথায় গেল, হঠাৎ করে হওয়া হয়ে গেল। 7.5 এটাকে বলা হয় 75 ডিভাইডেড বাই 10। 75 ডিভাইডেড বাই 10ই কেন লেখা হয়েছে, পেছন দিক থেকে কটা জটার সংখ্যার পর দশমিক আছে, নিচে একের গায়ে তটা সংখ্যা দিয়ে আমি সেটাকে ভাগ দিয়ে দেবো। সেই হবে আমাদের, যেমন ধরো 3.79 যদি থাকতো, তখন আমরা কি করতাম, তখন কি নিচে 10 লিখতাম? না, 379 যেমন সংখ্যা আছে এইভাবে লেখা হয়। লেখার পর ডিভাইডেড বাই, লাস্টের দিক থেকে দেখো কটার পরে দশমিক, দুটি সংখ্যার পর দশমিক, তার মানে একের গায়ে দুটো শূন্য বসবে নিচে। দশমিক থেকে আমি যদি সাধারণ ইন্টিজার আমরা ফ্র্যাকশানে নিয়ে যাই, এইভাবে নিয়ে যাওয়া যাবে। এখানে আমি কি করেছি দেখো, 7.1 একটা দশমিক উপরে, একটা সংখ্যার পর দশমিক উপরে, একটা সংখ্যার পর দশমিক উপরে। এই দশমিকটা তুলতে গেলে নিচে একটা 10 দিয়ে গুণ হবে, এই দশমিক তুলতে গেলে ওপরে 10 দিয়ে গুণ হবে। আমি 10 আর 10 কেটে দিয়েছি, ডাইরেক্ট এইটা বস করেছি। কোনো ভুল কিছু করেছি কি? আমি তো ভুল করিনি, কিন্তু তোমরা এখানে পরীক্ষার খাতায় ভুল করে দিয়ে চলে আসবে। ওই জন্য আমরা এই স্টেপটাও করব। এখন ইনিশিয়ালি এই স্টেপটা আমাদের করা প্রয়োজন, বাট যখন ইনিশিয়াল স্টেপগুলো আমাদের কভার হয়ে যাবে তখন আমরা এইভাবেই আমাদের পরীক্ষার খাতায় অঙ্ক হয়। ধরো 7.5 আমরা এখানে লিখেছি, এটা কি আমাদের পরীক্ষার খাতায় আমরা কোনোদিন লিখব? সম্ভব নয় না। আমাদের ডাইরেক্ট এই লাইনে যেতে হবে, এখান থেকে এই লাইনে গিয়ে এখানে অঙ্ক শেষ করতে হবে। এইখানে যদি অঙ্ক শেষ করা যায়, 5 দিয়ে ভাগ করতে করতে সারা জীবন চলে যাবে। আমি দেখতে পাচ্ছি 75কে ভাগ দেওয়া যাবে 25 দিয়ে, 25 দিয়ে 175কেও ভাগ করা যায়। 175কে আমরা যদি 25 দিয়ে ভাগ না করতে পারি কি করব, তখন 5 দিয়ে কেটে কেটে যাব, আমরা যাব 25 দিয়ে। 25 3 75,
25 সাথে 175। দেখো কিভাবে হলো, 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150 এবং 7 × 25 করলে তখন 175 হবে। 25 25 25 25 করে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। ক্যালকুলেশন কি, এগুলো মাথার মধ্যে করতে থাকো আস্তে 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 আস্তে, নিজের মাথার মধ্যে কোশ্চেন দেখলেই তোমাদের তখন, ধরো আমরা যে ক্যালকুলেশনগুলি করি কোশ্চেন দেখলে পরীক্ষার খাতায় আমাদের ঝট করে মনে চলে আসে যে এইটার জন্য এইটা করা হবে। এই আইডিয়াগুলো ইনিশিয়ালি বিল্ড হয় না, এগুলো আস্তে আস্তে 1-1.5 বছর টাইম লাগে কারো কারো, আর কারো কারো 2-1 মাস 3 মাস, বা যারা শিখে এসছে তাদের এটা টাইমেরও দরকার নেই। ঠিক আছে, ক্যালকুলেশন যদি ইজি মনে হয় অঙ্ক সোজা হবে। এখানে এসে সবাই আটকে যাবে, এর থেকে নিচে আর নামার সময় প্রবলেম। এর জন্য আমাদেরকে কি করতে হয়, একটু ভাগ শিখতে হয়, ভাগ, একটু গুণ শিখতে হয়, তার সাথে সাথে শিখতে হয় একটা নামতা। আমি এটা 25 দিয়ে কেন কাটলাম, 5 দিয়েও বা কেন কাটলাম, অন্য কিছু দিয়ে কাটাই তো কি যেত, বাট আমি এখানে দেখতে পাচ্ছি দেখো লাস্টে 5 আছে। যেখানে কোনো সংখ্যার যদি লাস্টে 5 বা 0 থাকে, কোনো একটা সংখ্যা ধরো লেখা হলো এত বড় সংখ্যা, সেখানে লাস্টে 5 আছে, কোনো সংখ্যা একটা লেখা হলো এত বড় সংখ্যা, লাস্টে 10 আছে, এটা 0 আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে 5 দিয়ে ভাগ করতে পারবো। যেহেতু আমি দেখতে পাচ্ছি কি 75 আছে, 25 দিয়ে ভাগ করা যাবে, 175 আছে, এটাকেও 25 দিয়ে ভাগ করা সম্ভব, তাই আমি এখানে 25 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। দেখো 25 দিয়ে ভাগ করার ফলে এইটি অ্যান্সার বেরিয়েছে। 3 × 7 ওপরে আছে, নিচে একটা 7, তাহলে ওপর নিচে 7 7 কেটে আমি অ্যান্সারে লিখতে পারি 3। লেখা সম্ভব কি? আরে অবভিয়াসলি 7 আর 7 তো কাটা হয়েছে না, তাহলে বাকি কত আছে 3। টাইম একটু লাগবে, বাট অনেক কিছু আমরা কভার করব, অনেক কিছু। বেসিক যাকে বলে, ম্যাথমেটিক্সের বেসিক যে জিনিসটা না, সেটা এখানে কভার হবে, আর কোথাও না। সব জায়গায় আমি যেখানে যাই সেইখানে সবাই বলে বেসিক বেসিক বেসিক। কতটা বেসিকে আমরা নামতে পারি, কতটা নিচে আমরা নামতে পারি, সেটা তুমি এখানে দেখবে। x = 2 × 1/3 ইকুয়াল টু 21 = 50। এই তো আমাদের অঙ্ক। এইখানে আবার দেখো 21 50 x, এই সমস্ত ইন্টিজার অ্যালজেব্রা হ্যান ত্যান এই সমস্ত দেওয়ার সাথে সাথে 2 × 1/3 একটি সংখ্যা দিয়ে দিয়েছে। এই 2 × 1/3 সংখ্যাটিকে আমি যদি সিম্পলভাবে ফ্র্যাকশন বা ভগ্নাংশে না নিয়ে আসতে পারি, তখন আমার এই অঙ্কটা দেখাটাই বেকার হয়ে যাবে, তাই না? এটা দেখো 2 × 1/3 কীভাবে লেখা আছে, এইভাবে লেখা আছে। এইটাকে আমি একটা এমন সংখ্যা প্রকাশ করব যার ওপরে একটা আর নিচে একটা সংখ্যা, এইভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। এটার সাথে এটা গুণ করে যে অ্যান্সারটা বেরোবে তার সাথে 1 যোগ করে দাও, মানে উপরের যেটা আছে ওটা যোগ করো। নিচে কত থাকবে, নিচে যেটা আছে সেটা থেকে যাচ্ছে। 3 দুগুণে 6 + 1 সমান 6 + 1 সমান 7/3। দেখা যাচ্ছে ক্লিয়ার বোর্ডে? ঠিক আছে। 6 + 1/3 কি করলাম, নিচের সাথে যে সামনে যেটা আছে না, এখানে আছে, এইটা আছে, এইটা আছে, এটার সাথে এটা গুণ করো, দিয়ে যা আছে তা ওইটার সাথে যোগ করে দাও, ওটা লেখো ওপরে, আর নিচে যেটা আছে সেটাই সিম্পলভাবে থেকে যাবে। 2 × 1/3কে আমি কীভাবে 7/3 এইভাবে ট্রান্সফার করতে পারি। এটা ট্রান্সফার করে দেওয়া মানে আমাদের অঙ্ক শেষ। x = 7/3 ইকুয়াল টু 21 = 50। কীভাবে লিখব, x/7/3 ইকুয়াল টু 21/50, কোনাকুনি গুণ হবে, লাস্টে আমাদের দাঁড়াবে কত, যে 21 × 7/3 50। 21/50 থাকবে, এখানে দেখো 7/3 ছিল, এই 7/3টা কোনাকুনি গুণ করে এখানে নিয়ে যে লিখে দিয়েছি। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি? এইখানে কি করেছি,
7 ডিভাইডেড বাই 3। তাহলে এই সংখ্যাটাকে আবার কিভাবে লিখতে পারি, 21 ইন্টু 7 ডিভাইডেড বাই 50 ইন্টু 3। এই যে ভাগ চিহ্ন আছে 7 ডিভাইডেড বাই 3, এটাকে ভালোভাবে আরও যদি লিখি 7 ডিভাইডেড বাই 3, তাহলে এই 3টা কী হচ্ছে, নিচে নেমে যাবে। ফার্স্ট ইন্টু লাস্ট মানে 50 মানে 50 বাই 1, সেকেন্ড ইন্টু থার্ড, ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড এখানেও প্রয়োগ হবে, যে কোনো জায়গায় ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড। ওকে, 3 দিয়ে কাটো 7 তে 21, 7 ইন্টু 7 49 ডিভাইডেড বাই 50, এইটা হবে আমাদের 21-এর মান। এক্সের মান, এক্সের 21 বলছি, এক্সের মান 49 ডিভাইডেড বাই 50। আরেকভাবে করা যায়, এই লাইনে শেষ করা যায় 3 7 তে 21, 7 7 তে 49 বাই 50, এভাবেও করা যায়। স্টেপ বাই স্টেপ আমরা করে করে যাব। দেখো এই সাইডে যেটা করাচ্ছি এইগুলো ইম্পর্টেন্ট নাও থাকতে পারে, পরীক্ষায় যদি আসে তো আসবে, না এলো বয়ে গেল, বাট এইটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুধু তুমি নয়, তোমার ছেলেদেরকেও শেখাতে হবে এইভাবেই, এইটাও শেখাতেই হবে। এটা আমাদের অঙ্ক করতে করতে হয়ে যায়, কিন্তু এই জিনিসটাই প্রবলেম থাকলেই তারা অঙ্কে কাঁচা। এরপরে বলা হয়েছে অঙ্কটা কত, এক্স প্লাস 1:8 সমান 3.75:7, তাহলে এক্সের মান কত। এখান থেকে আমি এক্স প্লাস 1-এর মান বের করে তারপর এক্সের মান বের করে দেবো। এক্স প্লাস 1 আমি ডাইরেক্ট লিখছি এখানে 3.75 ডিভাইডেড বাই কত আছে 7, এটা ডিভাইডেড বাই 8, এইভাবে লেখা যায়। কোনাকুনি গুণ করো, এক্স প্লাস 1-এর মানটা বেরিয়ে যাবে 3.75 ডিভাইডেড বাই 7 ইন্টু ওপরে কত আছে 8। দশমিক সংখ্যা দিয়েছে, সাধারণ আমাকে যদি ইন্টিজারে নিয়ে আসতে হয় 3.75 এই সংখ্যাটা, কটার পর দশমিক সংখ্যা আছে, দুটি সংখ্যার পর দশমিক আছে। দেখো 5 এবং 7, তার আগে দশমিক, তো 3 7 5 যেমন আছে ওপরে লিখবো, 1 লেখো, যেটার পর দশমিক তোটা শূন্য বোস করে দাও, বাস। 375 ভাজিত 100, আচ্ছা 375, ও হো 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 হো, ভেরি ইন্টারেস্টিং। জলের বোতলটাও আর পাইনি, কি হবে যে, এই সমস্ত নামটাই আলাদা ব্যাপার, তাও আবার শীতকালে। এক্স প্লাস 1 কত দাম চলছে, এই বাদ দাও বাদ দাও বাদ দাও, এইসব বেকার কথা। এভাবে লেখা যাবে। এটা যদি আমাদের লেখা যায়, এখানে কত আছে 375, নিচে আছে কত 100, দেখো 25 দিয়ে কাটা যাবে, 5 দিয়েও কাটা যাবে। আমি কি বলেছি, লাস্টে যদি 5 থাকে বা লাস্টে যদি কোনো সংখ্যার 0 থাকে, এদেরকে 5 দিয়ে ভাগ করা যায়। 25 দিয়েও যাওয়া সম্ভব, বাট আমি কি করব, এটা 5 দিয়ে নিয়ে যাব, আমার মর্জি, আমি যা খুশি করতে পারি। 5 ইন্টু 20 100, ঠিক তো। নেক্সট 5 7 35, বাকি থাকে কত 25, 5 5 25, 5 দিয়ে কাটলাম। আবার যদি আমি 5 দিয়ে কাটি, 5 15, 5 4 20, কাটা সম্ভব কি? অবভিয়াসলি আমি নাহলে কাটলাম কি করে, তো এমনি দেখে দেখে কেটে দিচ্ছি। 4 দিয়ে কাটো 8 কে 2, 15 গুণিত 2 সমান কত হচ্ছে 30 ডিভাইডেড বাই 7। এটা একটু বড় সড়ো কাটা হয়ে গেল, যদি 25 দিয়ে কাটা হতো 25 ডিভাইডেড বাই 100 করতাম, 25 ডিভাইডেড বাই 100 করলে কত হতো 4, আর 25 আমি যদি 25 দিয়ে কাটতাম 375-কে, তখন অ্যান্সার কত আসতো 15। 30 ডিভাইডেড বাই 7, আমার ক্যালকুলেশন ভালো, আমি 25 দিয়ে কাটতে পারি, তোমার ক্যালকুলেশন খারাপ, তার জন্য আমি 5 দিয়ে কেটে দেখিয়ে দিয়েছি। 30 ডিভাইডেড বাই 7, এটা কার মান, মেন এখানে এক্স
প্লাস 1-এর মান হচ্ছে 30/7। ইকুয়ালের বৈশিষ্ট্য আরও একটা আছে, যখন a প্লাস বি এইদিকে থাকে আর এদিকে ধরো এক্স ওয়াই জেড যা হোক একটা সংখ্যা যা হোক, তো 10, 15, 20, 25, 30 যা হোক একটা আছে, কি করব, ধরি এই বিটাকে এইদিকে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? মাইনাস সাইনে, এ ইকুয়াল টু ওই যে 30 আছে না, এর সাথে যে প্লাস বি এইদিকে মাইনাস হয়ে যাবে, এর সাথে মাইনাস হিসেবে যাবে। এইদিকে যদি প্লাস থাকে ওটা সাইনটা মাইনাস হয়ে এইদিকে বসবে, এইদিকে যদি মাইনাস থাকে অপর সাইডটা কি হবে? প্লাস হয়ে বসবে। সেম কেস ওই দিকেও যদি এরকম ঘটনা ঘটে, এইদিকে আনতে গেলে সাইনটা চেঞ্জ করতে হবে, প্লাস থাকলে মাইনাসে করতে হবে, মাইনাস থাকলে প্লাস। সমান একটা হচ্ছে বেড়া, এই দিক থেকে ওই দিকে গেলে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, আবার ওই দিক থেকে এইদিকে এলো প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস। ঠিক আছে, সেম কেস এখানে দেখো x সমান কত হবে? 30/7 - 1 করা যাবে, ইকুয়াল টু 30 - 7/7। এখানে কি করলাম দেখো, 30/7 এর সঙ্গে একটা ইন্টিজার সংখ্যার আমি যদি বিয়োগ করি, কিভাবে বিয়োগ করব? বড় করে একটা লাইন টেনে নিচে যা আছে বস করে দাও। 30 মাইনাস 7 × 1 = 7। ঠিক আছে, এইভাবে করেছি। যখন আমরা এলসিএম এইচসিএফ যখন করবো, লসাগু গোসাগু করবো, তখন এই ব্যাপারটা বেশ ভালোভাবে ইন্টারেস্টেডলি আমরা আলোচনা করব যে এই রকমই কেন করা হচ্ছে, খুব সুন্দরভাবে আলোচনা হবে। এটা এই রকমভাবে কেন করা হচ্ছে দেখো, নিচে এখানেও 1 আছে, 1 এবং 7 যেটা আছে এদের আমরা, বুঝতে পারছো ব্যাপারটা, এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। না বুঝার হলে ছেড়ে দাও না, কে বুঝতে বলছে এখন, আমি তো আছি। তাহলে 30 - 7/7 এখানে আছে আমাদের যোগ করার পালা। যোগের সময় আমাদেরকে বা বিয়োগের সময় আমাদেরকে মনে রাখতে হচ্ছে কি না, একটু ক্যালকুলেশনে ফাস্ট হওয়া দরকার। যেমন ধরো 10 থেকে যদি আমি 7 বিয়োগ করি কত থাকে বলো? 3। সেই রকম সেম কেস 30 থেকে যদি আমি 7 একটা বিয়োগ করি, 10 থেকে 7 বিয়োগ করলে হাতে থাকে কত? 3। আর আমি যদি 30 থেকে 7 বিয়োগ করি তাহলে কত থাকবে? 23 থাকবে। 23-এর সাথে 7 যোগ করো না, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, 23-এর সাথে 7 যোগ করলে যেমন 30 হচ্ছে, তাহলে 30 - 7 ইকুয়াল টু কত হচ্ছে? 23। তাহলে 23/7 এটা হবে আমাদের এক্সের মান। আমাদেরকে চেয়েছে কি? এক্সের মানই চেয়েছে। 23/7, 23/7 মানে 23 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি 7 দিয়ে ভাগ করব, কারণ দেখো এইটা অপশানে নেই, তার মানে আমাকে ভাগ করে দেখাতে হবে। যে ভাগ করে দিই, 7 দিয়ে যদি আমি 23কে ভাগ করি কি করব? 7 3 7 21, 7 দিয়ে যদি আমি 3 7 21, বাকি কত থাকবে? 2। এটা কিভাবে লিখব? এটাকে লিখব এইভাবে, যেমন 7 নিচে আছে থাকবে, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ, মনে আছে? 3 পূর্ণ 2/7 ভাগফল, এটা ভাগশেষ, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। 7 3 পূর্ণ 2/7 হবে আমাদের এক্সের মান। দেখো এটা আমাদের অঙ্কে থাকবে 3 পূর্ণ 2/7, এইরকম একটা মান আমরা পেয়ে যাব। এই মানটা পেয়ে গেলে আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে অঙ্ক চেঞ্জ করে নেক্সট অঙ্কে যাব। ইজি লাগছে না জটিল লাগছে? নেক্সট অঙ্ক কিছু আছে? আছে অনেক অঙ্ক আছে। দেখো এরপর নেক্সট অঙ্ক আমাদের দেওয়া আছে √2:1 + √3 সমানুপাতিক চিহ্ন √6:x। ডাইরেক্ট আমরা যদি এইভাবে লিখতে পারি √2 / 1 + √3 ইকুয়াল টু √6 / x। লেখা সম্ভব কি না? লেখা সম্ভব, কারণ আমরা জানি যদি কোনো দুটি সংখ্যা a আর b, a:b কে লেখা যাবে a / b, আর a:b সমানুপাতিক চিহ্ন
C/D, এটা কি A/B ইকুয়াল টু C/D, এইভাবে লেখা সম্ভব। আমি ডাইরেক্ট এই টার্মকে এইভাবে আমি রিপ্রেজেন্ট করেছি। রিপ্রেজেন্ট করার পর কোনাকুনি গুণ সব জায়গায় প্রয়োজন প্রপোর্শনের ক্ষেত্রে। যেহেতু আমার কোনাকুনি মান আছে, এক্সের সাথে √2 এর গুণ, √6 সাথে 1 প্লাস √3 এর গুণ। এর জন্য আবার অন্য একটা চ্যাপ্টারে যেতে হবে, সেই চ্যাপ্টারের ঝামেলার কিছু নেই, আস্তে আস্তে আমরা শিখে যাবো। এক্স ইন্টু √3 √2 ইকুয়াল টু, দেখো √6 সাথে গুণ করছি 1 প্লাস √3। √6 যেটা আছে, রুটের মধ্যে 6, √6কে আমি ভাঙছি, রুটের মধ্যে আছে কিন্তু দেখো 3 গুণিত 2 লেখা যায়, 3 দুগুণে 6। √6কে আমি এভাবে লিখেছি। এখানে কি লেখা যায়, 1 প্লাস √3। দেখো এক্স ইন্টু √2 আছে, ওই গুণিত চিহ্ন আকারে আছে, এইদিকে গেলে ভাগ হয়ে বসবে, তাহলে এইদিকে আমি ভাগ করে দিই √2 হিসেবে। এক্সের মান কত বেরোচ্ছে, √3 ইন্টু 2 1 প্লাস √3 ডিভাইডেড বাই √2। এরপর আমরা আর কিছু করতে পারবো কি, এখানে আরও অনেক কিছু করা যায়, দেখো না আস্তে আস্তে কি করি। দেখো √3 ইন্টু √2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিখেছি। তার সাথে কত আছে, 1 প্লাস √3 ডিভাইডেড বাই √2। ওপরের √2 নিচের √2 কেটে যাবে, কেটেছে, বাকি পড়ে গিয়েছে √3, আর এখানে ব্র্যাকেটের মধ্যে এটা। এর সাথে এর আমি গুণ করব। কিভাবে গুণটা করব, দেখো √3 এর সাথে একবার 1 এর গুণ করব ইন্টু 1, এর সাথে 1 এর গুণ করব, এর সাথে √3 এর গুণ, প্লাস √3 ইন্টু √3। এইটি হবে আমাদের অ্যান্সার এক্স। তাহলে √3 সাথে 1 যদি কোনো সংখ্যার সাথে 1 দিয়ে ভাগ করো সেই সংখ্যাটাই পাবে, কোনো সংখ্যার সাথে 1 দিয়ে গুণ করো সেই সংখ্যাটাই পাবে। যেমন √3 সাথে 1 দিয়ে গুণ করেছি, আমি √3 পেয়েছি, প্লাস এখানে √3 ইন্টু √3 আছে, এইখানে কি দেখেছো, এই যে √3 ইন্টু √2কে আমি এইভাবে লিখতে পারি, একটা রুটের মধ্যে দুটো, একটা রুটের মধ্যে, তাহলে দেখো দুটি সংখ্যা আছে একটা রুটের মধ্যে, 3 গুণিত 3 লিখে দিলাম। এটাকে এইভাবে লিখেছি, এই যে একবার এই দিকে একবার ব্যাকওয়ার্ড রিভার্স, আর ওই রিভার্সিবল প্রসেসের মতো আমি এইভাবেই করে দিয়েছি। বেশি ফিজিক্সে যাওয়ার দরকার নাই, এগুলো অনেক জটিল জিনিস, ঠিক আছে। এটা সিম্পল অঙ্কের মধ্যেই থাকি, এই রিভার্সিবল প্রসেস আমাদের এখন পড়ে দরকার নেই। এইখানে গিয়েছে √3 প্লাস √এর ভিতরে 3 ইন্টু 3। রুটের মধ্যে যখন দুটো একই সংখ্যা থাকে, রুট উঠবে, একটা সংখ্যা বেরোবে, √3 প্লাস এখানে আছে 3। এক্সের মান কত হবে তাহলে, √3 প্লাস 3। অপশন এ হবে আমার সঠিক উত্তর। এটা করার কারণটা কি, এটা করার কারণ হচ্ছে একটা চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারে আমরা রুটের সমস্ত কিছু ক্যালকুলেশন ফর্মুলা সব কিছু করবো। যেমন আমরা প্রপোর্শনের ক্ষেত্রে A/B A/B হিসেবে লিখতে পারি, A/B সমানুপাতিক C/D কে এইভাবে লিখতে পারি। সেই রকম সেম কেস যখন আমরা √2 ইন্টু √3 লিখবো, সেটাকে আমরা √2 ইন্টু 3 লিখতে পারি। এটাও একটা চ্যাপ্টার, এটা একটা যেমন চ্যাপ্টারের আন্ডারে আছে, এটাও নিশ্চয়ই একটা চ্যাপ্টারের আন্ডারে থাকবে। তো তাহলে সেই চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে, এখন নয়। আমরা সিম্পল যে সমস্ত ক্যালকুলেশন, যে সমস্ত অঙ্ক আমরা করব, সেখানের ক্যালকুলেশন আস্তে আস্তে আমরা করে যাব। আর নেক্সট এই সমস্ত চ্যাপ্টারও আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে, প্রাধান্য দিতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে, খুব ভালোভাবে কোশ্চেন আসে ওখান থেকে। রুটের মধ্যে থেকে বের করা, স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার, অনেক কিছু কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 17 5 8 15 এর চতুর্থ সমানুপাতি হলো। আচ্ছা, এরপরে আমাদের এসছে চতুর্থ সমানুপাতি। তার আগে ফরমেশনটা কেমন আছে, ধরো একটা আছে x=a/b = c, এরকম ধরি ফরমেশনটা আছে। আমাকে এক্সের মান চেয়েছে, ABC দিয়েছে, বা আর কি হতে পারে, a/b সমানুপাতিক c/x, এটা হতে পারে। এখানে এক্সের মান চেয়েছে, এই তিনটা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে ফোর্থ প্রপোর্শন বা চতুর্থ সমানুপাতি।
আর এটাকে বলা হচ্ছে ফার্স্ট প্রপোর্শন বা প্রথম সমানুপাতি। প্রথম এটা চতুর্থ। বাংলার সাথে ইংলিশ মিশিয়ে যখন পড়বে তখন কি হবে, একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে যে আমি এই জিনিসটা ইংলিশে আমি করতে পারি। অতএব শুধু বাংলার ওই দু একটা পরীক্ষার জন্য বসে থেকে লাভ নেই, ইংলিশও আমাদের ভালোভাবে কমপ্লিট হবে। সেই কমপ্লিট হওয়ার জন্য আমরা কিভাবে বাংলার ইংলিশ একটু মিশিয়ে চালানোর চেষ্টা করছি। তাহলে ফার্স্ট প্রপোর্শন এবং ফোর্থ প্রপোর্শন দেখা গেল। 5:8 যেইটা দেওয়া থাকে না সেইটাই আমাদেরকে খুঁজে। 5:8 সমানুপাতিক 15:4 নম্বর ঘর ফাঁকা। চতুর্থ সমানুপাতি মানে 4 নম্বর ঘরে যে সংখ্যাটি বোস করালে এটা একটা ফরমেশন আসবে, সেই 4 নম্বর সংখ্যাটি আমাদের কাছে নেই। সেই 4 নম্বর সংখ্যাটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। বের করো এখান থেকে, 3টা তো দেওয়াই আছে, শূন্যস্থান পূরণ করো না। যত শূন্যতাই হোক শূন্যস্থান পূরণ করার অনেক নিয়ম আছে আমার কাছে, সমস্ত শূন্যস্থান আমি সিম্পলভাবে পূরণ করে দিতে পারবো। মজাক। 5:8 সমানুপাতিক 15 একটা ঘর দেওয়া আছে। এই ঘরটায় আমি কি যে কোনো একটা সংখ্যা লিখি, এক্স ওয়াই জেড এ বি সি ডি লিখতে পারি, যার মান আমি বের করতে পারবো। কারণ লেখার কারণ কি জানো, এক্স ওয়াই জেড এ বি সি ডি লেখার কারণটাই হচ্ছে, ধরো 5/8 পরীক্ষার হলে তুমি ধরো মাধ্যমিক দিতে গেছো বা তার নিচের কোনো ক্লাসে পড়ো, সেক্ষেত্রে তুমি 15/8 এরকম বক্স আঁকবে? আঁকা সম্ভব নয় না। আঁকতে আঁকতে অনেক টাইম চলে যায়, তার জন্য ঝট করে একটা কিছু ধরে তো এই বাদ দিয়ে দিই, বাকিটা দেখা যাবে, এ একটা ধরে নে, কাজ ছেড়ে দাও। কোনাকুনি গুণ করো। আমি যদি বক্স হিসেবেই রাখি, বক্সের ঘরে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন আমাকে বের করতে গেলে 15/8 5 3 15 3 8 24। অঙ্ক সিম্পল লাগছে না? এটা খুব জটিল একটা পরীক্ষার অঙ্ক। এই সমস্ত আমি যে সমস্ত অঙ্ক এনেছি হলে হবে WBCS, CGL, CHSL, MTS বা ফেজ 12, এই সমস্ত পরীক্ষার অঙ্ক ছাড়া এখানে সিম্পল কোনো পরীক্ষার অঙ্ক নেই। ধরো তুমি যদি ভাবো যে এটা আমার ওই সাধারণ ক্লার্কের পরীক্ষা, গ্রুপ ডি এর পরীক্ষা, এই সমস্ত সিম্পল পরীক্ষার অঙ্ক এখানে নেই, কিন্তু সিম্পলভাবে আমি রিপ্রেজেন্ট করছি বলে তোমাকে এটা মনে হচ্ছে। এই সমস্ত অঙ্ক কি বেসিক অঙ্ক, বাট ভালো ভালো পরীক্ষায় এই সমস্ত কোশ্চেন এসেছে। জিজ্ঞাসা চিহ্নর মান কত বেরিয়েছে? 24। আমি যদি এই লাইনে করতে চাই 5 3 15 3 × 8 = 24, আমার এক লাইনে অঙ্ক শেষ। এইখানেই আমার অঙ্কটা শেষ হবে, এত দূর আসার কোনো দরকার নেই। এরপর কে কীভাবে করবে, এইভাবে তো আর সবাই করে না, কেউ ধরো এইভাবে বেশিরভাগ করে। তো তোমাকে সবসময় এইটা টার্গেট রাখতে হবে, এইটা আমি চেষ্টা করব এইটারই টার্গেট নিয়ে যাওয়ার, বাট তোমাকে এইটা আমাকে মেন শেখাতে হবে। কারণ আমারও এটা ফার্স্ট ক্লাস, তোমারও এটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আমরা এইভাবেই নিয়ে চলে যাব। ফার্স্টে তোমাকে ঝট করে এটা দিয়ে দিলাম, কি হলো 5 15 কেটে দিল, এটার সঙ্গে 8 × 3 3 8 24, কিন্তু এই জিজ্ঞাসা চিহ্ন কোথায় কি হয়েছে আমার বোঝার অসুবিধা। এই জন্য আমি কি করছি, প্রথমে আমি এটা ফরমেশন করছি, তারপরে এটা। যারা শিখে গেছো তাদের আমার এখানে কেন আসবে, যারা শিখেনি তারা তো আসবে। যারা শিখে গেছে তাদের জন্য অনেক বেস্ট আছে, এর থেকে আমার থেকে বেস্ট অনেকই আছে। যারা কিছুই জানে না তাদের জন্য আমি বেস্ট। তুমি যদি কিছু না জেনে থাকো তাহলে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আরে অঙ্ক কই? হট ইডিয়েট। এই তো চলে এসছে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, আবার প্রবলেম। ঠিক আছে, 0.12 তার সাথে 0.21 এবং 8 এর চতুর্থ সমানুপাতি। এর মানে কি, 3টি সংখ্যা দেওয়া আছে, চতুর্থ সংখ্যাটি খুঁজতে হবে। এতক্ষণ ধরে আমরা পড়ে এসেছি ওই 3টি সংখ্যা দেওয়া থাকবে,
মানে যে সংখ্যা দেওয়া থাকবে তারপরে একটা সংখ্যা আমাদেরকে খুঁজতে হবে, সমস্ত কিছু দেওয়া থাকবে একটি জিনিস নেই, সেইটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই হচ্ছে আমাদের বেসিক লেভেলের অঙ্ক। তাহলে এই বেসিক লেভেলের অঙ্ক করতে গেলে 0.12 ডিভাইডেড বাই 0.21 ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই এক্স, এই এক্সের মানটি আমাদেরকে খুঁজতে হবে। এক্সের মান কত? ধরো আমি যদি ফর্মুলা হিসেবে নিয়ে যাই না, ফর্মুলা হিসেবে প্রচুর চাপ হয়ে যাবে। 8 ইন্টু 0.21 ডিভাইডেড বাই 0.12। এখানে বলেছি চতুর্থ সমানুপাতির ফর্মুলাটা, এটা বলেছি কি একবারও? বলিনি না? A is to B সমানুপাতিক C is to D। D সমান B ইন্টু C ডিভাইডেড বাই A। মানে লাস্ট দুটি সংখ্যা যেটা আছে তাদের গুণ ডিভাইডেড বাই ফার্স্টের সংখ্যা। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা আমার দ্বারা মনে রাখা অসম্ভব ব্যাপার, কারণ আরে একটা ছেলের পক্ষে এই সমস্ত জিনিস মনে রাখা খুব ক্রিটিক্যাল ব্যাপার, বিশাল ক্রিটিক্যাল ব্যাপার। সে সাধারণত যে 2-3 ঘন্টা যার সঙ্গে কথা বলে সে তার নাম্বার মনে নাই, দেখো চেক করে মনে থাকবে না নাম্বার। এই এত কিছু জটিল জিনিস মনে থাকা দরকার, তাহলে কি করে মনে থাকবে এই সমস্ত জিনিস? আমরা কি করব, দেওয়া আছে অঙ্ক, আমি বেসিকভাবে আমার জীবনে যেটা লাগে সেইটা আমরা ওইভাবে লাগানোর চেষ্টা করছি। x ইকুয়াল টু 8 ইন্টু 0.21 ডিভাইডেড বাই 0.12। দশমিক তোলার জন্য দেখো 0.21, এক্ষেত্রে একে কী করা যায়, 21 করা যাবে, ডিভাইডেড বাই 100। জটার পর দশমিক, সেখানে তোটা শূন্য বোস করেছি শুধু। নিচেও দেখো দুটার পরে দশমিক, ওপরেও দুটার পরে দশমিক। ওপরে দুটার পরে দশমিক, দশমিক তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ, আবার এর দশমিকটা তোলার জন্য ওপরে 100 দিয়ে গুণ, দিয়ে সেই সিম্পল কাটাকাটি হয়ে সেম রয়ে যাবে। আমি ওই জন্য দশমিকের যা প্রবলেম যা কিছু আমি এর মধ্যেই করে দিয়েছি, 100টা লিখিনি। যদি 100টা লিখতে চাও, আমি আগেও এইটা করেছি, এখনও এইভাবেই করছি, আমি যদি তোমরা 100 লিখতে চাও লিখতে পারো, দিয়ে কাটাকাটি করো, একটু টাইম যাবে আর কি, এটা ক্লিয়ার লিখে কাটতে যাবে। আমি যদি জানি এইটা এইভাবে হয় তাহলে বেসিক ব্যাপার না। 8 ইন্টু 21 ডিভাইডেড বাই 12, 4, 8কে কাটলে 2, 4, 3 12। দেখো 3 দিয়ে 21কে কাটবো 7, 7 গুণিত 2 সমান 14, 14। ইংলিশটাই ভালো, 14। বাংলা হিন্দি একটু ক্রিটিক্যাল ব্যাপার, বাদ দাও, মজাক অনেক হয়েছে, এরপরে সিরিয়াস। 14। নেক্সট কোশ্চেন দেখো, এরপর কোশ্চেন কেমন আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি যদি অঙ্কটা পড়ে নিয়ে বুঝতে পারি যে কি বলা হয়েছে, তখন আমার সিম্পল হয়ে যাবে অঙ্ক, জটিলতার কিছু নাই। সব কিছু জিনিস সহজ করার জন্যই আমরা তো জীবনকে এত উন্নতি করছি, আমরা বিজ্ঞানীরা এত উন্নতি করেছে, আমাদের কাছে এত কিছু ডিভাইস আছে। যদি উন্নতি করার কারণটা কি, আমার যত জটিলতা আছে সেটাকে সিম্পলিসিটি করার জন্য। সিম্পলিসিটি করার জন্য যারা কাজ করে, যারা সেই জিনিসটাকে সম্ভব করে, তারা হচ্ছে সায়েন্টিস্ট। সায়েন্টিস্টের কিছু কাজ নেই জটিল জিনিসকে সহজ করা, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে হয়তো সেটা জটিল লাগতে পারে। ধরো তুমি নিউটনের গতিসূত্র পড়ছো, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, যা খুশি তুমি পড়তে পারো, তার সঙ্গে কোনো সঙ্গ নেই, তার ক্যালকুলেশন একটু তোমাদেরকে জটিল লাগতে পারে। বাট এটা যখন আমরা অনেক বড় কিছু ক্যালকুলেশন করতে, মানে বিশেষ জায়গায় যেখানে আমাদের এই সমস্ত জিনিস লাগবে, সেটাতে আমার কিন্তু এটা খুবই সুবিধা দেয়। আগে কি এই সমস্ত জিনিস থাকেনি? আগেও ছিল, বাট নিউটনের আগে তো ছিল না। তার আপেলটা পড়ে যাওয়ার আগে পৃথিবী কি নিজের দিকে কিছু টানেনি? অবশ্যই টেনেছে, বাট সে কী করেছে? এটা লক্ষ্য করেছে, এই সমস্ত জিনিস লক্ষ্য করে খাতায় লিখেছে।
পরীক্ষায় যা খুশি করো সেই তোমাদেরকে বইয়ের অ্যান্সার লিখতে হবে, বাট নিজের জীবনে কি করতে হয়, সব সময় একটু দেখার চেষ্টা করতে হয় যে সবাই যেটা দেখতে পাচ্ছে সেই জিনিসটা নিয়ে সে কি ভাবছে কি না। তুমি যদি ধরো একটা জিনিস নিয়ে ভাবো, সবাই ধরো সব জিনিস সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু তার মধ্যেই দেখো কিছু কিছু জিনিস আছে তোমার মধ্যে সম্ভব, যেটা ধরো তুমি কিছু একটা নিয়ে ভাবছো, সেই রকম একটা কিছু নিয়ে ভাবছো যেটা তোমার ক্ষেত্রে সম্ভব। যেই জিনিসটা নিয়ে তুমি তাহলে ভাবছো সেই জিনিসটা নিয়ে তোমাকে ছাড়া আরও অনেক লোকই দেখেছে সেই সমস্ত জিনিস, বাট তুমি ভেবে একটা খাতায় লিখছো, সেটা আমি যদি প্রমাণ করি বা তুমি যদি সেটা প্রমাণ করো, তখন কি হবে, আমাদের যদি সুবিধা হয়, তার জন্য আমাদের জীবনে কিছু যদি সুবিধা হয়, কোনো একটা কাজে যদি আমার সেইটার জন্য সুবিধা হয়, তখন আমরা কি বলবো, তোমাকে সায়েন্টিস্ট বলবো। ঠিক আছে, ভাবতে থাকো, দেখতে থাকো পরিবেশে কি হচ্ছে, পরিবেশের যে কোনো ফেনোমেনা, যে কোনো ঘটনা, সেটাই হচ্ছে আমাদের বিজ্ঞানীদের প্রথম স্টেপ, সেইটাকে দেখে সেইটাকে তার মধ্যে কি হচ্ছে সেইটাকে খোঁজ করা। দেখার দরকার নেই, এখন আমরা বেকার, তুমিও বেকার, দেখে কি করবে, চুপচাপ অঙ্ক করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ স্কোয়ার মাইনাস এবি এ কিউব প্লাস বি কিউব। একটা, দুটি, তিনটি সংখ্যা যদি বলা থাকে, অপর একটি সংখ্যা বের করতে হয়, সেই শূন্যস্থান পূরণ করো। আর আমি তো শূন্যস্থান পূরণ করা এক্সপার্ট, তোমরা জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি এ কিউব প্লাস বি কিউব। আর একটা ঘর ফাঁকা, সেই ফাঁকা ঘর বা শূন্যস্থানে আমি আমার এক্সকে আমার নয়, সবারই এক্সকে রাখছি। আমি কি করব, আরও ভালোভাবে লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই এক্সের মান আমার চাই এক্সের মানটাই চাই। এক্সের মান যখন চাই তোমাকে, তখন তুমি কি করতে পারো, এক্সটাকে একদিকে নিয়ে যেতে হবে। এক্সকে তো একদিকে নিয়ে যাওয়াই সমস্যা, তো চারদিকে এদিক সেদিক করে, এ কিউ প্লাস বি কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লাস যদি মজা লাগে ক্লাসে, তাহলে ক্লাসে থাকার দরকার নেই, ছেড়ে চলে যাও। অঙ্কের জায়গায় মজা নিচ্ছ তোমরা, হ্যাঁ, আমিও দিচ্ছি, ও তোমাদেরকে নিতে হবে। আমি অনেক কিছু দিতে পারি, সহ্য করতে পারবে। এ কিউ প্লাস বি কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী করবো, এর একটা ফর্মুলা হয়, এরও একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা লেখো। এ কিউ প্লাস বি কিউ, আমি আগে নিচেরটা কমপ্লিট করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা ভুলে গেছি মনে হচ্ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমি কি লিখবো, এ স্কোয়ার মাইনাস এ বি। এরপর আমি এটা এ কিউ প্লাস বি কিউ ফিল আপ করবো। এ কিউ প্লাস বি কিউ এর দুটি সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ভালো করে মনে রাখো, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। আর একটা সূত্র আছে কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, দেখো সেকেন্ড সূত্রটাকে আমি নিচে এটা লেখার কারণটা কি, নিচে দেখো এ প্লাস বি এবং এ মাইনাস বি আকারে আছে, এই রকম আকার যদি আমি কোথাও পেয়ে যাই ওপরে সূত্রতে, তাহলে আমি ওই আকারে লিখে সিম্পলভাবে আমি কি করতে কাটতে পারবো। ওই জন্য আমি নিচে প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা লিখেছি। এ কিউ প্লাস বি কিউ এর দুটি সূত্র আমরা লাগাচ্ছি কত, ফার্স্টেরটা, যেমন ফার্স্টেরটা লেখা আছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সাথে এর গুণ করো, দেখো এ কিউ প্লাস বি কিউ থাকবে, বাকি সমস্ত কিছু কেটে জিরো হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফরমেশন। এই ফরমেশন করার পর
দেখো গুণিত চিহ্ন আকারে সমস্ত কিছু আছে, এখানেও গুণিত চিহ্ন আকারে আছে। উপরের a প্লাস বি এবং নিচের a প্লাস বি কাটা সম্ভব, ব্র্যাকেটের মধ্যে দুটি আছে, আমি কেটে দিয়েছি। উপরে আছে a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস এবি, আর নিচে আছে a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটা যেমন আছে থাক। গুণিত এখান থেকে দেখো এখানেও একটা এ এর মান আছে, এখানে একটা এ এর মান আছে, এ আমি কমন নিতে পারি দু জায়গায়, তাহলে পড়ে থাকবে কত এ মাইনাস বি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি এ বি, এটাকে গুণ করলে এটাই পাবো আমরা। ঠিক আছে, আমরা যে স্টেপে যাচ্ছি কি করছি তার আগের স্টেপটাই পৌঁছানো সম্ভব সেটা আমরা একবার চেক করছি। ডিভাইডেড বাই দেখো এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি এবং এ মাইনাস বি কাটবো, পরে কি থাকবে এ আছে গুণিত চিহ্ন আকারে, আর এখানে এটা আছে, এর সাথে এটার গুণ করব, এর সাথে এ স্কোয়ারের গুণ কত হবে এ স্কোয়ার গুণিত এ সমান এ কিউ, মাইনাস এ বি এর সাথে এ এর গুণ এ স্কোয়ার বি, প্লাস বি স্কোয়ারের সাথে এ এর গুণ এ বি স্কোয়ার, এ কিউ মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার আছে এ কিউব মাইনাস হোয়াট ইজ দিস এ স্কোয়ার বি তো আছে না, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি ঠিকই তো আছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই ফরমেশনও রাখা যায় বা এই ফরমেশনও রাখা যায়। আমি অ্যান্সারটা দেখিনি, অপশানটা দেখিনি যে অপশানটা কীভাবে আছে, অপশানটা এখানেই রেখে দিয়েছি, এইটা এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অপশানটা এখানেই আছে, তাহলে আমার এই স্টেপটা যাওয়ার দরকার হয়নি, এই স্টেপে আমি অ্যান্সার পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অপশান সি এ এই অ্যান্সার এইটা আছে। ঠিক আছে, এই অঙ্কটা হয়েছে জটিল অঙ্ক, এটা কিন্তু ভালো অঙ্ক একটা, কারণ দেখো এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা এখান থেকে জানতে পেরেছি। সমস্ত অঙ্ক থেকে অঙ্ক ছাড়া অনেক কিছু জানা যাবে, অনেক কিছু, শুধু চোখ কান খোলা রাখতে হবে। আমরা তো একটা অঙ্ক খুলি অঙ্কটা করে পেরিয়ে যাই, দেখো না কি করা যায়, একটা অঙ্ক থেকে আরও কী কী জানতে পারি। দেখো এখানে 38 এবং 15 তৃতীয় সমানুপাতি আছে, 38 আর 15 দুটি সংখ্যা দিয়ে আছে, থার্ড সংখ্যা বের করতে বলেছে, মানে ধরো এ আর বি দেওয়া আছে, আমাকে সি বের করতে বলেছে, একে সাজাবো কীভাবে এ ইস টু বি সমানুপাতিক বি ইস টু সি, এ বি সি আমাকে সিটা জিজ্ঞাসা করেছে, এ বি দেওয়া আছে সেই রকম সেম 38 দেওয়া আছে আর 15 দেওয়া আছে। ঠিক আছে, এ এর মান 38, বি এর মান ধরো 15, তখন এ এর মান 38 ইস টু বি এর মান 15, সমানুপাতিক চিহ্ন বি এর মান 15 ইস টু সি এর মান জানা নেই, এটাই বের করতে বলেছে। এটা কি দেখো ক্রমিক সমানুপাতিক, তাই তো, মাঝের যে মিন এ দুটি সমান, এই হচ্ছে বৈশিষ্ট্য এই সমস্ত অঙ্কের। এখানে আমরা কি করতে পারি, সি সমান 38/15 ইকুয়াল টু 15/সি, 38 ডিভাইডেড বাই 15 সমান 15/সি, কোনাকুনি গুণ করলে কি হবে 38 ইন্টু সি ইকুয়াল টু 15 ইন্টু 15, দেখো 38 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু এইদিকে কত থাকবে 15 ডিভাইডেড বাই সি, তাহলে সি সমান কত হবে 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 38, এটা এর সাথে গুণ করেছি, 38টা এইদিকে চলে এসছে, সিটা ওইদিকে চলে গেছে, সি সমান 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 38। নেক্সট অঙ্ক কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং এক্স মাইনাস ওয়াইয়ের তৃতীয় সমানুপাতিক, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর কি বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর, খুব ভালো নাম, একটা খুব সুন্দর নাম। এইটা কিভাবে করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই,
ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা বা ফর্মুলা ওপরে পেয়েছি। কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই, আর কি লেখা যায়? এক্স মাইনাস ওয়াই এর গুণফল। এইটাই হচ্ছে আমাদের এই ফর্মুলাটার অ্যান্সার। নিচে 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 কিছু আছে তো, এক্স মাইনাস ওয়াই আছে, ইকুয়াল টু এখানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর। আর যদি এইদিকে নিয়ে যায়, দেখো এটা এটা কাটাকাটি যাবে, কেটে নিয়ে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আমি যে আর ধরেছি, আর অনেক জায়গায় অনেক কিছুভাবে ধরা হয়। এক্স মাইনাস ওয়াই তুমি হয়তো তোমার জীবনে আরকে অনেক কিছুভাবে ধরে নিয়েছিলে, বেকার হয়ে গেছে, কিন্তু আমার ক্ষেত্রে বেকার হয়নি। আমার অ্যান্সার দিয়েছে আর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আর ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, অপশানে আছে, আমি সামনে দেখতে পাচ্ছি আমার অপশানে আছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেনে আমার আছে 234 এবং 104 গড় সমানুপাতি কত? এখানে একটা সংখ্যা, একটা অক্ষর লেখা আছে, সরি শব্দ। এটা তো আমি বলিনি, ওই সেই ফোন পেয়ের কেস। গড় সমানুপাতি এর বাংলা অর্থ হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাত। কটি সংখ্যা দেওয়া আছে? দুটি সংখ্যা, তার মধ্য সমানুপাত বের করতে হবে। মানে ধরো 1 2 সমানুপাতিক চিহ্ন যখন দিয়েছি, আমি 4টা সংখ্যা লিখব। আমার মিডিল টার্মের এইটা নেই, এটা আর এটা সমান, তাই তো? দেওয়া আছে কোনটা? এইটা এবং এইটা। কত দেওয়া আছে? 234। এখানে কত দিয়েছে? 104। মিডিলটা কত? ধরো এখানে বি আছে, এখানেও বি আছে। 234 ডিভাইডেড বাই বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই 104। তাহলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার সমান 234 ইন্টু 104। বি সমান রুট ওভার অফ 234 ইন্টু 104। অপশানে দেওয়া আছে 12, 39, 54, কোনোটিই নয়। এরপর আমি যদি এখানে চেক করি, ক্যালকুলেশন করতে টাইম লাগবে, ডাইরেক্ট চলে যাই আমি অপশানে এ বি সি ডি। এইটার অ্যান্সার আমার হলে 12 হতে পারে, বা 39 হতে পারে, বা 54 হতে পারে, বা অন্য কিছু একটা হতে পারে। 4 নম্বর মানে কোনোটিই নয়, এটা অপশানে আছে, তাই তো? দেখো যদি আমার রুটের থেকে 12 বেরিয়ে যায়, রুটের মধ্যে কত থাকবে? 12। রুট আন্ডারে কত হবে? 12 ইন্টু 12 144। এখান থেকে তো রুটের বাইরে 12 বেরোবে, এখানে 144-এর ওপর আছে। 234 ইন্টু 104 144-এর ওপরে তো। এরপরে 39 মানে রুট আন্ডার 39 ইন্টু 39 যদি থাকে, তখন আমার 39 বেরোবে। 39 ইন্টু 39, তখন 39 বেরোচ্ছে। রুটের মধ্যে 9 ইন্টু 9, 9 ইন্টু 9 81, 81। যে সংখ্যাটা থাকবে রুটের মধ্যে, সেই সংখ্যার লাস্টে কত? 1 থাকবে। 4 ইন্টু 4, 4 4-এ কত? এখানে দেখো গুণ করো, লাস্টে যে একটা সংখ্যা বেরোবে না, এটা লাস্ট রুট আন্ডার লাস্টে হবে 6, কিন্তু আমার লাস্টে আছে কত? 1। যদি আমি 54 দেখি, 54 রুট আন্ডার 54, 4 4-এ 16, 6, পাস এখানেই ফুটে গেল। এখানেও দেখো রুটের আন্ডারে একটা সংখ্যা বেরাবে, যেটা হচ্ছে 6। 54 ইন্টু 54। এখান থেকে আমি দেখতে পাচ্ছি
এটাও হবে না, কারণ দেখো 54 × 54 থেকে বেশি আছে এখানে, আমি দেখে বলে দিতে পারছি, তোমরা তো আর দেখে বলতে পারবে না। অপশানেও দেখো ধোকা দিয়ে দিয়েছে এখানে। এক্ষেত্রে আমি অপশান টেস্ট না করে এই দিকেই যাই এখন আপাতত। আমি বেশিরভাগ অপশান দেখে এটা করে দিই, কোনোটাই নয়, মানে ওটাই অ্যান্সার হবে সেটা নয়, এই অঙ্কের ক্ষেত্রে ওইটা অ্যান্সার হচ্ছে। 234 × 104, 234 এটাকে যদি ভাঙি 117 গুণিত 2 ইন্টু 52 গুণিত 2 রুট আন্ডার 2 × 2 মানে কত হচ্ছে 4 ইন্টু 117, আর তার 52 টাকা ভাঙি 4 × 13 ইন্টু, দেখো এখানে একটা 13 আছে না, এটাকে যদি আমি 13 দিয়ে ভাঙতে পারি তবেই আমার বাইরে অ্যান্সার বেরোবে, না হয়তো আমার রুটের আন্ডারে অ্যান্সার থাকবে, যেটা অপশানে আমাদের নেই। তাহলে 117কে আমি যদি 13 দিয়ে ভাগ করি, 13 × 9, 117 আমি যদি ভাঙি তখন 13 × 9 সমান রুট আন্ডার, রুটের বাইরে বের করছি, দুটি 4 আছে তার মধ্যে একটি 4 বেরোবে, দুটি 13 আছে একটি 13 বেরোবে, একটা 9 আছে, একটা 9 মানে কত 3 × 3, দুটি 3 আছে রুটের মধ্যে, একটা 3 বেরোবে। অ্যান্সার কত হচ্ছে 12 × 13, আচ্ছা 12 12 144 প্লাস 12 6 5 1 156, এভাবেও করা যায়। এখানে অপশান এ বি সিতে নেই, তার মানে আমার অপশান ডিটা হবে সঠিক উত্তর। বহুত টাইম নিচ্ছি, একটা অঙ্কের টাইম, দুটো অঙ্ক করতে যদি আমার 20 মিনিট টাইম লাগায়, এখানে পরীক্ষার খাতায় যদি 2 সেকেন্ডের বেশি টাইম লেগে মেরে ফাটিয়ে দেবো। 0.02 এবং 0.32 এর গড় সমানুপাতি। গড় সমানুপাতি মানে রুট আন্ডার দুটি সংখ্যার গুণ করে দাও, 2 / 100 ইন্টু 32 / 100, রুটের বাইরে 100 বেরিয়ে যাবে, দুটো 100 আছে একটা 100 বেরোবে, 32 × 2 মানে 64, 8 আসছে 64, রুটের আন্ডারে কত লেখা যায় 8 × 8, তার মানে রুটের বাইরে বেরোবে 8 হয়ে 8 / 100, 0.08। ক্যালকুলেশনটা যাতে এই লাইনে কমপ্লিট হয়, এই লাইন যদি আসে মার কিন্তু খাবে। এখানে কমপ্লিট করা সম্ভব হবে? হয়ে যাবে, আমি আছি তো। অঙ্ক দেখো, 12 ও 30 এর তৃতীয় সমানুপাত এবং 9 ও 25 এর মধ্য অনুপাতের অনুপাত। বাহ, খুব ভালো একটা কোশ্চেন আছে। 12 ও 30 এর তৃতীয় সমানুপাত, 12 ও 30 ও 30 এর তৃতীয় সমানুপাত মানে 12:30 সমানুপাতিক চিহ্ন 30 জিজ্ঞাসা চিহ্ন, এটা ধরি এক্স, এদিকে 9 ও 25 মধ্য মানে রুট আন্ডার 9 × 25 সমান ধরি এটা ওয়াই, তাহলে আমাদেরকে চেয়েছে x/y সমান কত, তাহলে এখানে x এর মান বের করো, x 12 / 30 সমান 30 / x, x সমান কত হবে 30 × 30 / 12, y সমান 3 × 5 সমান 15, y সমান হচ্ছে কত 15, আর এইদিকে x সমান হচ্ছে 4, 3 × 10 = 30, 2 × 2 = 4, 2 × 5 = 10, 2 15, 5 15 75, x এর মান 75, y এর মান বেরিয়েছে 15। তাহলে x/y যদি আমাকে করতে হয় আমি কি করব, x এর মান 75 এবং y এর মান 15, আমি সিম্পলভাবে বসাবো, সিম্পলভাবে সহজভাবে 5:1, এটা হবে আমাদের অ্যান্সার। এদের অনুপাত, এদের কি, এর আমি বের করেছি তৃতীয় এবং এর বের করেছি মধ্য দিয়ে, তাদের অনুপাতটা আমার হচ্ছে অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাবে? 26 মিনিট। দেখো, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আজকে যে সমস্ত অঙ্ক হয়েছে সে সমস্ত সিম্পলভাবে থিওরির আন্ডারে যা কিছু থাকে তা নিয়ে অঙ্ক হয়েছে, বেশি জটিল বা অন্য কিছু অঙ্ক হয়নি। সেই সমস্ত জটিলতা আমরা দেখিনি। এরপর আমাদের কী কী অঙ্ক হবে, ধরো 1, 2, 12, 30, 30 আর একটা সংখ্যা দেওয়া থাকছে। সেই সংখ্যা প্রত্যেকটার সাথে মানে ধরো এমন সংখ্যা দেওয়া থাকলো যাকে যোগ করলে এরকম, যার সাথে কিছু একটা যোগ করব তখন আমরা অনুপাত পেয়ে যাব, সমানুপাত পাবো। ঠিক আছে, সেই সমস্ত কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের একটু সিম্পলভাবে ভাবতে হয়, সমালোচনা করতে হয় কোশ্চেনটির, তারপর আমাদেরকে করতে হয়। এটা বেসিক অঙ্ক। আমরা আজকে টাইম নিয়েছি কারণ এটা হচ্ছে আমাদের অঙ্কের মানে যেটা বলবো প্র্যাকটিস ক্লাস। আমরা এখানে প্র্যাকটিস করব, বাড়িতে গিয়ে যাতে খাতা পেন খুলতে না হয়। ক্লাস যদি মজা লেগে থাকে তাহলে তোমাদেরকে কিছু করার দরকার নেই, চুপচাপ ক্লাস বন্ধ করে ঘরে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আজকে অনেক রাত হয়ে গেছে, বাই, গুড বাই আজকের মতো, ওকে।